আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন কিশোর কিশোরীদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের প্রথম শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত 40 জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে, যারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে তুলে ধরছে শিশুদের বিভিন্ন রকম খবর। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। একুশে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই জানাবো খবর শিরোনাম। সবাইকে কাঁদিয়ে চলে গেল শিশু আসিয়া। সারা দেশে বাড়ছে শিশু ধর্ষণ, আসামিরা ধরাছোঁয়ার বাইরে। রংপুরের ঐতিহ্য ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ি। বাংলাদেশের স্যানিটেশনের বর্তমান চিত্র তুলে ধরা হলো টয়লেট কনফারেন্সে। কমে যাচ্ছে খেলার মাঠ, হারিয়ে যাচ্ছে শৈশব। এবার বিস্তারিত। নিজ আত্মীয়দের কাছে নির্মমভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়ে পুরো দেশকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মাগুরার শিশু আসিয়া। দীর্ঘ এক সপ্তাহ টানা মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল ছোট্ট শিশুটি। পুরো দেশের মানুষ অশ্রুসিগ্ধ যেই ঘটনায় ধর্ষণের বিচার কতখানি বা এগুলো। নোংরা এই সমাজের চিত্র সবার সামনে তুলে ধরে সবাইকে ছেড়ে চলে গেছে নিষ্পাপ একটি প্রাণ। বিস্তারিত সাহারা সাইড অর্কেডের প্রতিবেদনে। কতই বা বয়স ছিল, কতখানি বা বড় হয়েছিল মাগুরার শিশু আসিয়া, যখন কিনা বড় হওয়ার স্বপ্ন দেখার কথা, যখন সমবয়সীদের সাথে দৌড়ে লাফিয়ে শৈশব কাটানোর কথা, যখন মানুষের জীবনের সবচাইতে সুন্দর সময়টি নিজের মতো করে কাটানোর কথা, ঠিক সেই সময় কিছু নির্মম মানুষরূপী পিশাচ কেড়ে নিয়েছে শিশু আসিয়ার নিষ্পাপ প্রাণ। আপনার আমার মতো পুরো বাংলাদেশের সবার বুকের মধ্যমণি হয়ে উঠেছিল আমাদের আসিয়া। গত 6 মার্চ ঘটে নির্মম সেই ঘটনা, যা আমাদের আসিয়ার ফুলের মতো পবিত্র শরীরটাকে ক্ষত বিক্ষত করে জীবনের সবচাইতে খারাপ মুহূর্তের দিকে ঠেলে দেয়। সেদিন বোনের বাড়ি বেড়াতে গিয়ে মাত্র 8 বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। তারপর দীর্ঘ 7 দিন অবর্ণনীয় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গোটা সমাজ আর বিচার ব্যবস্থার দিকে আঙ্গুল তুলে পৃথিবী ছেড়ে চলে যায় ছোট্ট আসিয়া। নির্মম সেই অত্যাচারের পর অচেতন অবস্থায় শিশু আসিয়াকে মাগুরা থেকে ঢাকা মেডিকেলে এনে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি থেকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। এমনকি সেই নরপিশাচরা ছোট্ট আসিয়ার গলার অংশে এমনভাবে ক্ষতবিক্ষত করে যে মেশিনের সহায়তা প্রয়োজন হয় আসিয়ার শ্বাস নেওয়ার জন্যে। শেষ দিনে 4 বার হৃদস্পন্দন থেমে যায় আসিয়ার, তারপরই মারা যায় সে। সেদিন 6 মার্চ বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গেলে তারই বোনের স্বামীর সহায়তায় এই অকল্পনীয় ঘটনা ঘটায় তারই বোনের শ্বশুর। পরে ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা হলে 4 জনকেই আটক করে পুলিশ। পুরো দেশ এই নির্মমতার বিরুদ্ধে রাস্তায় নামে। সারা দেশে চলে আন্দোলন। সবারই একটি দাবি, সেই নরপিশাচদের ফাঁসি। আন্দোলনে কোনো ভেদাভেদ ছিল না, সবারই ছিল চোখে জল আর বুক ভর্তি ক্ষোভ আর আর্তনাদ। ধর্ষকের শাস্তি, ফাঁসির দাবি, সবার একটাই চাওয়া। আর যেন কোনো মায়ের বুক না হয় খালি, আর যেন কোনো নারী বা শিশু এমন নির্মমতার শিকার না হয়, আমাদের সকলের সেই একটিই চাওয়া। সাহারা সাইড অর্কিড, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর। বাংলাদেশের বিভিন্ন জেলায় গত 8 বছরে ধর্ষণের শিকার 4801 জন। আইন ও তথ্য সালিশ কেন্দ্র এমনটিই জানিয়েছে। নারী ও শিশু ধর্ষণের হার যেন কমছেই না। বয়স্ক কিংবা শিশু কেউই যেন নিরাপদ নয়।
এ নিয়ে উদ্বিগ্ন সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। আইন ও বিচার ব্যবস্থার কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গিও বদলানোর দাবি উঠে এসেছে। বিস্তারিত আদিবা সুলতানা আলিফার রিপোর্টে। মাগুরার শিশু আসিয়া, বয়স মাত্র ৮। যে বয়স কিনা মানুষের জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত, শৈশবের যে সময়টাতে ছুটে বেড়ানোর সময়, ঠিক সেই বয়সেই নিজেরই নিকট আত্মীয়র কাছে ধর্ষণের শিকার হয়ে টানা ১ সপ্তাহ মৃত্যুর সাথে যুদ্ধ করে পৃথিবী ছেড়ে চলে যায় ছোট্ট আসিয়া। শুধু আসিয়া না, সারা দেশে এমন শিশুর সংখ্যা অনেক। প্রতিনিয়ত ঘটেই চলেছে এমন নির্মম সব ঘটনা। সমাজের চারিদিকে বিকৃত মানুষের ছড়াছড়ি, এমনকি নিজের আত্মীয় স্বজনের কাছেও নিরাপদ নয় শিশুরা। বেসরকারি সংস্থা আইন ও তথ্য সালিশ কেন্দ্র জানিয়েছে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সারা দেশে সহিংসতার শিকার ৯,৬৭৭ শিশু, যার মধ্যে কিনা অর্ধেকই ধর্ষণের শিকার, যার মধ্যে আবার ৫৩৯ জনের বয়স ৬ বছরেরও কম। নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধ কমিটির তথ্যানুযায়ী ২০২৫ সালের প্রথম ও দ্বিতীয় মাসে ৯৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। সমাজের এই বিকৃত রূপ নিয়ে উদ্বিগ্ন বেশিরভাগ মানুষ। মানুষের চিন্তাধারা কবে বদলাবে? কবে আমরা একটি আদর্শ দেশে রূপান্তরিত হব? আদৌ কি সেই দিন আসবে? এসব ঘটনায় তেমন মামলাও হয় না, কারণ লোকলজ্জার ভয় পায় মানুষ। অথচ সমাজের সকল নাগরিকের এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। আর যেন কোনো আসিয়ার মতো নিষ্পাপ প্রাণ ঝরে না পড়ে, আর যেন একটি শৈশব নষ্ট না হয়, আর যেন কোনো নারীর জীবন ধ্বংস না হয়, এমনটাই দাবি সমাজের সকল শ্রেণী পেশার মানুষের। আদিবা সুলতানা আলিফা, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি। বিরতির পর মুক্ত খবরে আরও যা থাকছে। রংপুরের ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ি। বাংলাদেশের স্যানিটেশনের বর্তমান চিত্র তুলে ধরা হলো টয়লেট কনফারেন্সে। কমে যাচ্ছে খেলার মাঠ, হারিয়ে যাচ্ছে শৈশব। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। আমাদের এবারের আয়োজন আনন্দলোক। বাংলাদেশের রংপুর শহরের ঐতিহাসিক প্রাসাদ তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদার বাড়ি, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন। রংপুরের তাজহাট জমিদার বাড়ি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম রহমান। সামনে থেকে দেখলে মনে হবে কোনো জমিদার বাড়িতে এসেছি। ঠিক তাই, আমরা গিয়েছিলাম তাজহাট জমিদার বাড়িতে। 1947 সালের ভারত ভাগের পর থেকে, বিশেষ করে 1948 থেকে 1950-এর দশকে জমিদার শ্রেণীর পতন শুরু হয়। জমিদারি ব্যবস্থার পতন বিভিন্ন কারণে ঘটেছিল, যার মধ্যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনগুলো ছিল প্রধান। রংপুরের তাজহাট জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন জমিদার রাজেন্দ্র নারায়ণ রায়। তিনি ছিলেন রংপুর তাজহাট এলাকার এক প্রভাবশালী জমিদার। রাজেন্দ্র নারায়ণ রায় 1870-এর দিকে জমিদারি শুরু করেন এবং তার পৈতৃক জমিদার বাড়িটি সম্প্রসারিত করে একটি বড় প্রাসাদে রূপান্তরিত করেন। মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনীয় কক্ষ, যাতে রয়েছে 10ম ও 11শ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম।
আরও রয়েছে আরবি এবং সংস্কৃত ভাষায় লেখা অনেকগুলো প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কোরআন সহ মহাভারত ও রামায়ণ। জমিদার বাড়ির পেছনে ঘরে রয়েছে বেশ কয়েকটি কালো পাথরের হিন্দু দেবতার বিষ্ণুর প্রতিকৃতি। প্রাসাদটির স্থাপনা প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়, যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটি মসজিদের অবয়ব থেকে। তবে তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা হলো এর সিঁড়িগুলোর কারণে। ইতালিয়ান ঘরানার মার্বেল পাথর তৈরি সর্বমোট 31টি সিঁড়ি আছে। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে তৈরি। প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে কিছুটা ফিকে হলেও এখনও এর সৌন্দর্য বোঝা যায়। বলা হয় রানীর জন্যই বিশেষভাবে এটি নির্মাণ করা হয়েছিল। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর। তাজহাট জমিদার বাড়ির সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য আমাদের মুগ্ধ করেছে। ফাহিম রহমান, মুক্ত খবর, 21 টেলিভিশন, তাজহাট জমিদার বাড়ি, রংপুর। বন্ধুরা, আবারও নিচ্ছি একটি বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। বাংলাদেশের স্যানিটেশনের বর্তমান চিত্র তুলে ধরা হলো টয়লেট কনফারেন্সে। কমে যাচ্ছে খেলার মাঠ, হারিয়ে যাচ্ছে শৈশব। বিরতির পর আবারও স্বাগত শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। শিশুর সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশের অন্যতম অপরিহার্য পূর্বশর্ত হিসেবে ধরা হয় স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন বা মৌলিক স্যানিটেশন ব্যবস্থাকে। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোয় অধ্যয়নরত শিশুদের জন্য এখনও এর সুবিধা পুরোপুরি নিশ্চিত হয়নি। রাজধানীতে সম্প্রতি আন্তর্জাতিক টয়লেট কনফারেন্স 2025 শীর্ষক 2 দিনব্যাপী শৌচাগার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রিপোর্ট করছেন তাবাসসুম মালিহা মোহনা। বর্তমান বাংলাদেশ স্যানিটেশন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। অপর্যাপ্ত স্যানিটেশন সুবিধার কারণে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকলে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। সবচেয়ে বড় কথা হলো যে ইয়াং চিলড্রেনদের সম্পৃক্ততার এখানে একটা বড় ব্যাপার রয়েছে, যে সবাই মিলে একত্রিতভাবে আসলে আমরা সেফলি ম্যানেজ স্যানিটেশন, যেখানে আমরা নিশ্চিত করতে পারবো। ঢাকার খোলা জলাশয়ে প্রতিদিন 230 টন মল বর্জ্য ঢাকার উন্মুক্ত জলাশয়ে জমা হয়। ঢাকা 25 ফেব্রুয়ারি 2025 ইউনিসেফ এবং ওয়াটার এইড এসএনভি এবং আইটিএন বুয়েটের সাথে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক টয়লেট কনফারেন্স 2025-এ স্বাস্থ্যবিধির অগ্রগতির উপর জোর দিয়েছে। শিশুরা বাংলাদেশি উন্মুক্ত মলত্যাগ দূরীকরণে প্রশংসনীয় অগ্রগতি থেকে উপকৃত হয়েছে। আমাদের হাইজিন সেন্সটা একটু বাড়বে, আমরা বুঝবো কি একটু নোংরামি না, আমরা এটিগুলো বুঝে নিতে পারবো ভালো করে। অফকোর্স দে ওয়ন্ট হ্যাভ মাচ অফ আ হাইজিন সেন্স, দেল পুট এনিথিং ইন দেয়ার মাউথস এন্ড অল। ইটস ফাইন, ইটস অ্যাকচুয়ালি দেয়ার এজ, বাট আই অলসো থিঙ্ক দ্যাট দে শুড অ্যাট লিস্ট হ্যাভ লাইক আ লিটল বিট। কিন্তু গত বছর আমরা সবাই দেখেছি ফেনীর ঐতিহাসিক বন্যা, অবকাঠামো ধ্বংস ইত্যাদির মতো কারণগুলোর জন্য শিশুদের এই অগ্রগতিগুলো কিভাবে ধ্বংস হতে পারে। বাংলাদেশ ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, শিশুদের একটি সুস্থ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে এবং সঠিক স্যানিটেশনের অভাব তাদের সুস্থ ও নিরাপদে বেড়ে উঠতে বাধা দেয়।
বাংলাদেশে স্যানিটেশনের বর্তমান অবস্থা কেমন এবং এটাকে কিভাবে ভালো করা যায় এবং সবার জন্য স্যানিটেশনের ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটার জন্য করণীয় কী এবং সমস্ত স্টেক হোল্ডার যারা আমরা জড়িত আছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী হতে পারে সেটা নিয়েই আমাদের এই কনফারেন্স। বরং এই কনফারেন্স থেকে যেই সমস্ত বিষয়বস্তু উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা যে সমস্ত স্টেক হোল্ডাররা একত্রিত হয়েছি তারা একসাথে বসে আমরা বাস্তবসম্মত কর্মপরিকল্পনা করার প্ল্যান করেছি। টয়লেট আমাদের যেটা দরকার সেটা পারিবারিকভাবে আমাদের টয়লেট দরকার, আমাদের প্রাতিষ্ঠানিকভাবে ভালো টয়লেট দরকার এবং এর ব্যবস্থাপনা দরকার এবং সেই সাথে পুরো সিস্টেম ইমপ্রুভমেন্ট করা দরকার যেখানে আমাদের পলিসি বা রাষ্ট্রীয়ভাবে কিছু করণীয় আছে। এই তিনটে বিষয়কে মাথায় রেখে সামগ্রিকভাবে পরিকল্পনা করা দরকার এবং সেই পরিকল্পনাটা কিভাবে করা যায় সেটা নিয়েই আমরা সবাই বসবো। নারী ও শিশুসহ সকল প্রান্তিক মানুষের জন্য যথাযথ স্যানিটেশন নিশ্চিত করতে বাংলাদেশকে বেসরকারি খাতের অংশীদারিত্বে কাজ চালিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে আমরা এই আরবান স্যানিটেশনের সাথে কী করে এটাকে রেজিলিয়েন্ট স্যানিটেশনের দিকে নিয়ে যাওয়া যায়, কারণ আমরা জানি যে বৈশ্বিকভাবে যে ক্লাইমেট চেঞ্জের পরিবর্তন আসছে, যে সমস্ত ডিজাস্টার বা দুর্যোগ প্রবণ এলাকা রয়েছে সে সমস্ত জায়গায় স্যানিটেশন সার্ভিসের সাথে এই দুর্যোগের ঝুঁকিকে আসলে অ্যাড্রেস করাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা জ্যাক সিম বলেন, এই উদ্যোগ সবার জন্য স্যানিটেশন নিশ্চিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। স্যানিটেশন সংকটের সমাধানে সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগ গ্রহণ করা জরুরি। ইন্টারন্যাশনাল টয়লেট কনফারেন্স 2025 এই সমস্যা সমাধানে একটি মাইল ফলক। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। একটি শিশুর বেড়ে ওঠার জন্য যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটা হচ্ছে খেলাধুলা, আর সেই খেলাধুলার জন্য প্রয়োজন খেলার মাঠ। বছর কয়েক আগেও মানুষ বলতো খেলার মাঠ দিন দিন কমে যাচ্ছে, আর এখন খেলার মাঠ খুঁজেও পাওয়া যাচ্ছে না। সব খালি জায়গা এখন দালান কোঠায় রূপান্তরিত হচ্ছে। খালি কোনো জায়গায় নেই যেখানে বাচ্চারা একটু খেলবে এবং দৌড়াবে। বিস্তারিত আকসার আক্তার অথয়ের প্রতিবেদনে। উন্নয়নের নামে ক্রমশই কমে যাচ্ছে খেলার মাঠ, যা শিশুদের শৈশবকে করেছে সংকুচিত। একসময় যেখানে শিশুরা বিকেলে মাঠে দৌড়ঝাঁপ, ফুটবল, ক্রিকেট অথবা ডাঙ্গুলি খেলায় মেতে উঠত, সেখানে এখন গড়ে উঠছে বহুতল ভবন, শপিং মল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই পরিবর্তন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলেছে। খেলার মাঠের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। গত এক দশকে ঢাকা শহরে প্রায় 60% খেলার মাঠ বিলুপ্ত হয়েছে। এই মাঠগুলো এখন কমার্শিয়াল ভবন, আবাসিক প্রকল্প বা রাস্তায় পরিণত হয়েছে। খেলার মাঠ শুধু শিশুদের শারীরিক বিকাশের জন্য নয়, বরং তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সৃজনশীলতা বিকাশের জন্য অপরিহার্য। মাঠ না থাকায় শিশুরা এখন ঘরবন্দি জীবনযাপন করছে, যা তাদের মধ্যে একাকিত্ব এবং মানসিক চাপ বাড়াচ্ছে। টিভিও দেখি, গল্পের বই পড়ি, ফোন দেখি, বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি। আমাদের বাসার কাছে কোনো মাঠ নেই, আর যে মাঠগুলো বাসার কাছে আছে সেগুলো বেশি কাছে নেই, এর জন্য একা একা যাওয়া যায় না, আর অভিভাবক তো সবসময় ফ্রি থাকে না যে নিয়ে যাবে। এই সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার ও নগর পরিকল্পনাবিদদের প্রতি জোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। খেলাধুলা করবে তত তাদের গ্রোথটা বেশি হবে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে ঢাকা শহরে তো সেটা মানে এখন প্রায় ইম্পসিবল। বিশেষ করে আমাদের যে হাউজিং যেগুলো হচ্ছে, যেমন এখানে যে এত বড় একটা হাউজিং, কিন্তু কোনো মাঠের কোনো প্ল্যান নাই। হ্যাঁ, মোবাইল ফোন নিয়ে বাসায় বসে থাকে, গেম খেলে, ইয়া টিকটক ভিডিও বানায়, ইয়া ইউটিউব দেখে, এগুলোই করে, আর কি করবে। এটা তো মোবাইল সারাক্ষণ টিপা তো এখন বাচ্চাদের জন্য তো ভালো না। খেলাধুলাতে যদি ব্যস্ত থাকবে, শরীর হাতও ভালো থাকবে, তারা একটু সুস্থ থাকবে। আর মোবাইল টিপলে তো মানুষের চোখ সমস্যা হয়ে যায়। তারা বলেছেন, শহর উন্নয়নের পাশাপাশি শিশুদের জন্য পর্যাপ্ত খেলার জায়গা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নতুন নগর পরিকল্পনায় খেলার মাঠ
পার্ক এবং শিশুদের জন্য উন্মুক্ত স্থান সংরক্ষণের পরামর্শ দিয়েছেন তারা। শিশুদের মনোসামাজিক বিকাশ শুধু যে খেলার মাঠের অভাবে ব্যাহত হচ্ছে তা না, আমরা বলবো যে পারিবারিক সংস্কৃতির একটা পরিবর্তন ঘটেছে, নগর জীবন তাদেরকে অনেকখানি গ্রাস করেছে, পাশাপাশি তাদের স্কুল কলেজগুলোতে যে পড়ালেখার চাপ এবং প্রতিযোগিতা তৈরি হয়েছে, এখানে তাদেরকে ভালো ছাত্র বা ভালো মানুষ হওয়ার চাইতে আমরা দেখেছি একটি রেজাল্ট ভিত্তিক এক ধরনের পড়ালেখা আমাদের হচ্ছে, GPA 5 পেতে হবে, সব সাবজেক্টে A+ পেতে হবে, এই ধরনের একটি চাপ তাদের মধ্যে রয়েছে। শিশুদের শৈশবকালীন বিকাশে খেলার মাঠ সংরক্ষণ ও নতুন জায়গা তৈরি করা এখন সময়ের দাবি। যদি এই সমস্যার সমাধান না হয় তবে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। আকসার আক্তার অথই, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? আপনাদের যে কোনো মতামত, পরামর্শ এবং শিশুদের যে কোনো বিষয় তথ্য প্রতিবেদন পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত, মোবাইল 019586644544, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে তথ্য জানাতে পারেন। ইমেইলও করতে পারেন muktokhabor@21-tv.com বা muktokhabor2025@gmail.com। আমরা থাকব আপনাদের মতামতের অপেক্ষায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মুক্ত খবরের প্রতিটি পর্বেই আমরা হাজির হই আপনাদের কাছে নতুন নতুন খবরাখবর নিয়ে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়। আজকের মতো বিদায় বন্ধুরা। মুক্ত খবর, মুক্ত খবর, মুক্ত খবর।